নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে আমি কিছু বলবো না, আমি শুধু শুনবো এবং আপনাদের প্রত্যেকের এই বিষয়টা শোনা দরকার, জানা দরকার। তাই আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি পশ্চিমবঙ্গ পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রী অসিত সেনকে। আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। এবং সিআইটিউরই অন্যতম নেতৃত্ব সনত বিশ্বাস মহাশয়কে, আপনাকেও স্বাগত। তো আমি একটু আসবো অসিত বাবুর কাছে। আচ্ছা, আপনাদের আগস্টের 6 থেকে 8 দিল্লিতে একটা ধর্ণা অবস্থানের কর্মসূচি আছে, সেই বিষয়টা যদি একটু পরিষ্কার করেন। প্রথমত আমি বলবো, দিল্লিতে যে ধর্না আমাদের চলছে 6 থেকে 8ই আগস্ট, তার প্রস্তুতি আমাদের রাজ্য জুড়ে এখনই শুরু হয়েছে। চতুর্দিকে দেওয়াল লেখা থেকে শুরু করে বিভিন্ন প্রচার প্রপাগান্ডা চলছে। এখন মানুষ জানতে চাইছে দিল্লির এই ধর্না কিসের জন্য। একটা বিষয় আমাদের জানা দরকার, আমাদের দেশে সংগঠিত ক্ষেত্রের বিভিন্ন সেক্টর, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে, চট থেকে শুরু করে, কেমিক্যাল থেকে শুরু করে, বিস্কুট, আইটি সেক্টর, বড় বড় সরকারি আধা সরকারি সংস্থা যারা কর্মী, তারা সাধারণত প্রভিডেন্ট ফান্ডে মেম্বার হন। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, যেটি প্রভিডেন্ট ফান্ড মিসলেনিয়াস অ্যাক্ট 1952-র অধীনস্থ একটি আইন, সেই আইন মোতাবেক এই প্রভিডেন্ট ফান্ডের মেম্বার হন সমস্ত এমপ্লয়িরা। এরা অবসর নেওয়ার পর এই পেনশন যেটা যারা আর কি পান, তা হচ্ছে ইপিএস 95-এর অধীনে তারা একটা পেনশন পান। সেই পেনশন অর্গানাইজেশনের ধর্না মূলত 6 থেকে 8ই আগস্ট দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটা হচ্ছে পার্লামেন্টের, আমাদের হচ্ছে বাজেট অধিবেশন চলছে, পার্লামেন্টের সদস্যদের, আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত সাংসদরা সেখানে উপস্থিত আছেন। তাদের সামনে আমাদের এই পেনশন অর্গানাইজেশনের অভাব অভিযোগ যা আছে তা উত্থাপন করবার জন্য, তাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য এই ধর্ণা অবস্থানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে, আপনারা ধর্ণা দিচ্ছেন, খুব ভালো কথা, এটা তো প্রয়োজন। একমাত্র সিটুই এই ধরনের আন্দোলন করে অসহায় বা যাদের প্রকৃত জিনিস প্রাপ্য তারা বঞ্চিত হলে সিটুই একমাত্র দাঁড়ায়। তো আপনাদের এই দাবিগুলো কি, বা সমস্যাগুলো কোন সমস্যার ভিত্তিতে আপনারা এই ধর্ণা করছেন? প্রথমত, একজন এমপ্লয়ি সে যখন কর্মরত থাকেন সেই সময়ে তার 12% টাকা তার বেসিক এবং ডিএ থেকে কেটে নেওয়া হয় এবং মালিকপক্ষ ঠিক সমপরিমাণ অর্থ এই প্রভিডেন্ট ফান্ডে জমা করেন। মালিকপক্ষের যে সঞ্চিত টাকা, যে টাকা কন্ট্রিবিউশনের টাকা, তার 8.33 পোর্শন সেটা হচ্ছে পেনশন স্কিমে জমা হয়। সেই 8.33 পোর্শন থেকে অবসর নেওয়ার পরে কোনো কর্মী পেনশন পান। কিন্তু খুবই দুর্ভাগ্যের, খুবই হতাশার যে আমাদের দেশের এই যে প্রভিডেন্ট ফান্ডের অন্তর্গত এমপ্লয়িজ পেনশন স্কিম 1995 করা হয়েছে, তার পেনশন, ন্যূনতম পেনশন বর্তমানে 1000 টাকা। 2014 সালের 1 সেপ্টেম্বর তারিখে আমাদের দেশে এই ন্যূনতম 1000 টাকা পেনশন ইপিএস 95-এর অধীনস্থ করা হয়। কিন্তু আমাদের দেশের বর্তমানে প্রায় 77 লক্ষ পেনশনার আছে, তার মধ্যে প্রায় 32 লক্ষ পেনশনার সেই ন্যূনতম পেনশনটুকুও পান না। তারা 1000 টাকার নিচে, কেউ 300 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা পেনশন পেয়ে থাকেন। আমরা দাবি করছি এই পেনশন, ন্যূনতম পেনশন, যখন কেউ ন্যূনতম পেনশন পাচ্ছেন তাকে 1000 টাকা পেনশন তো দেওয়া উচিত। আর আজকের দিনে দাঁড়িয়ে কোনো 1000 টাকা পেনশনে কোনো মানুষ, সাধারণ মানুষের চলে না। একজন পেনশনার এবং তার স্ত্রী, বা পেনশনার যদি হন স্ত্রী তাহলে তার স্বামী, এরা যৌথভাবে তাদের জীবন অতিবাহিত করবার জন্য ন্যূনতম 9000 টাকা পেনশন হওয়া উচিত। কেন্দ্রীয় সরকার, বর্তমান কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি কোশিয়ারি কমিটি, ভগৎ সিং কোশিয়ারির নেতৃত্বে একটা কমিটি করা হয়েছিল। তারা বলেছিলেন ন্যূনতম পেনশন 3000 টাকা হওয়া উচিত, তার যা রেকমেন্ডেশন, এটা 2014 সালে। কিন্তু আজ অবধি সেটা ইমপ্লিমেন্টেড হয়নি। 2014 সালের এই সরকারের
এই পেনশনার যারা ছিলেন তারা তাদের যে রিপোর্ট, তাদের যে রেকমেন্ডেশন, তাদের যে সুপারিশ, সেই সুপারিশ অনুযায়ী ৩,০০০ টাকা পেনশন আমরা এখন ন্যূনতম দাবি করছি ইমিডিয়েটলি অন্তর্বর্তীকালীন এই পেনশন দেওয়া হোক, যতক্ষণ না পর্যন্ত ৯,০০০ টাকা পেনশন দেওয়া হচ্ছে, এটা আমরা দাবি করছি। এর সঙ্গে দাবি করছি যে এই পেনশন আজকে ৯,০০০ টাকা পেনশন হলেও আগামী দিন যেভাবে বাজার দর বাড়ছে প্রত্যেক দিন, এটা মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে লিঙ্কড হওয়া উচিত, সেটা আমরা দাবি করছি। এর সঙ্গে আমরা দাবি করছি যে পেনশনার স্বামী স্ত্রী দুজনের তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। মোদী সরকার ক্ষমতায় আসার ঠিক পূর্ববর্তী মুহূর্তে প্রচারের সময় ২০১৪ সালে বলেছিলেন যে পেনশন ইপিএস 95-এর অধীনস্থ যে এই পেনশনার যারা আছেন তাদের স্বামী স্ত্রীর যাতে চিকিৎসা হয় থ্রু ইএসআই। ইএসআই হচ্ছে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, যার মধ্যে দিয়ে শ্রমিক যখন কর্মরত ছিলেন তার চিকিৎসার ব্যবস্থা হতো, অবসরের পরে তাকে সেই পূর্ণ চিকিৎসার ভার কেন্দ্রীয় সরকারকেই নেওয়া উচিত। পৃথিবীর বিভিন্ন দেশে এই পেনশনারদের চিকিৎসা এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব সরকারের হয়, কিন্তু আমাদের দেশে হতাশাজনক জায়গা, চিকিৎসা থেকে শুরু করে পেনশন, বেঁচে থাকার মতো পেনশন তারা দিচ্ছেন না। তো আমরা দাবি করছি চিকিৎসা পেনশনের সঙ্গে ৯,০০০ টাকা পেনশন, ডিএলিং পেনশন এবং তার সঙ্গে চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। আর কোভিডের সময়কালে সিনিয়র সিটিজেন যারা আমাদের দেশে ছিলেন তাদের হচ্ছে রেলওয়েতে যে কনসেশনের ব্যবস্থা ছিল সেটা উইথড্র করে নেওয়া হয়েছে, সেটাকে পুনরায় প্রবর্তন করা। এই দাবিগুলো কি মূলত এই দাবিগুলোকে কেন্দ্র করেই হচ্ছে আমাদের দিল্লিতে ধর্ণা অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে। এবং এই যে ধর্ণা অবস্থান থেকে আপনারা কি যে সংশ্লিষ্ট মন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার কোনো কর্মসূচি নিয়েছেন? অবশ্যই আমাদের সেরকমই কর্মসূচি আছে, কিন্তু খুবই হতাশার বিষয়, যে সময়ে আমরা দিল্লিতে এর আগে আর একটা কর্মসূচি নেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছিলাম এখান থেকে মাস ৬ আগে, যে সময়ে আমরা এই কর্মসূচি নিয়েছি ঠিক সেই সময়ই বর্তমান সরকারের, আমরা মূলত জানি বিজেপি এবং আরএসএস পরিচালিত এই সরকার, আরএসএসেরই একটি সংগঠন, তাদেরকে অনুমোদন দিয়ে দেওয়া হয় দিল্লিতে ওই একই স্থানে ধর্না, যন্তর মন্তরে আমরা ধর্না করতে চেয়েছিলাম, তাদেরকে ধর্নার কর্মসূচির পারমিশন দেওয়া হয়, আমাদেরটা দেওয়া হয়নি। ফলে আমাদের প্রতি, আমরা যেহেতু এই সরকারের বিরোধী রাজনৈতিক দলের অনুমোদনপ্রাপ্ত একটি সংগঠন, ফলে আমাদেরকে বাধা বিঘ্ন অনেক কিছু পোহাতে হচ্ছে। ফলে আমরা ডেপুটেশন দিতে চাইলেও সেই ডেপুটেশন শেষ পর্যন্ত দিতে পারবো কিনা আমরা চাই, আমাদের লড়াইটা সেই পর্যায়ে নিয়ে যেতে, যাতে আমরা সেই ডেপুটেশনটা সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিতে পারি, আমাদের বক্তব্যকে উপস্থিত করতে পারি, সেই উদ্দেশ্যেই এই ধর্ণা। আর এই ধর্ণা অবস্থানে যদি সরকারের টনক না নড়ে, তাহলে পরবর্তীকালে আপনারা কি আরো বৃহত্তর আন্দোলনে নামবেন? আমাদের দেশে এই যে আমরা বললাম প্রায় ৭৭ লক্ষ পেনশনার আছে, কিন্তু এটা বাস্তব যে আমরা এই ৭৭ লক্ষের সবার কাছে পৌঁছাতে পারিনি, অনেকের কাছে পৌঁছাতে পারিনি, বেশিরভাগটার কাছে পৌঁছাতে পারিনি। আমাদের লক্ষ্য হচ্ছে প্রতি মুহূর্তে আমাদের একদম নিচের স্তর পর্যন্ত সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটানো, সদস্যকে সঙ্গে করে নিয়ে আমরা আরও বৃহত্তর আন্দোলনে, দেশজোড়া আন্দোলনে সরকারের টনক নড়াতে চাই। এবারে যে নির্বাচন হয়ে গেল লোকসভা নির্বাচনে, এই পেনশন অর্গানাইজেশনের যারা সদস্য সহ সারা দেশে যত পেনশনার আছে এবং তার পরিবারে যদি ৪ জন করে সদস্য হয়, প্রায় ৩ কোটি মানুষ ভোট দিলেন, কিন্তু সেই ৩ কোটি যারা ভোট পেলেন তারা হচ্ছে এই পরিবারগুলোর দিকে তাকাবে না, এটা হতে পারে না। যারা দেশের সম্পদ সৃষ্টি করলো এতদিন ধরে, তারা অবসর জীবন এভাবে কাটাবে, না খেয়ে কাটাবে, বিনা চিকিৎসায় তাদের মৃত্যু ঘটবে, এটা হতে পারে না। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই হবে যে কোনো মূল্যে। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার এই বক্তব্য আমরা চাই যারা দেখছেন তারা আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছানোর জন্য একটু শেয়ার করবেন, কারণ অসিতবাবু নিজেই বললেন যে আমরা বহু মানুষের কাছে পৌঁছতে পারিনি। সুতরাং আপনারা যারা দরদি, যারা এই দাবির প্রতি সমর্থক, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছন, যাতে এই আন্দোলনের সঙ্গে আরও বেশি মানুষ যুক্ত হয়, আগামী দিনে আন্দোলন প্রসারিত হয় এবং আন্দোলন সর্বাত্মক হয়। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আমরা এপিসোড শেষ করলাম।